আচার বানানোর জন্য আজকে বাজার থেকে আম নিয়ে এসেছি। মোট 3 কেজি আম নিয়ে এসেছি। এখানে 2 কেজি আছে, এখানে 1 কেজি আছে। এগুলো একটু মিষ্টি টাইপের আর এটা অতিরিক্ত টক, তো আমার 2 ধরনের আম লাগবে, তাই নিয়ে আসলাম। কি বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এই আমটা একটু চিনে রাখেন, এই যে এই ধরনের, এটা হাড়িভাঙ্গা আম, আমাদের রংপুরের। সচরাচর কাঁচা আম পাওয়া যায় না হাড়িভাঙ্গা এখানে, আজকে হঠাৎ পেলাম তাই নিয়ে আসলাম। আমটার বিশেষত্ব কি আপনাদেরকে বলি, কাঁচাতেই অনেক মিষ্টি, আপনারা কাঁচাতেই খেতে পারবেন। আমি যেরকম টক আম বেশি খেতে পারি না, এই আমটা একটুও টক নেই। আর এই আম দিয়ে যদি আপনি আচার বানান, সেক্ষেত্রে চিনি আপনার কম ব্যবহার করলেও হবে। আর কাঁচায় যদি মাখিয়ে খেতে চান তাহলে এই আমটাই বেস্ট। আপনারা যারা আমার মতো টক আম খেতে পারেন না, তারা এই আমটা বাজারে পেলে কিনে নেবেন। অনেক মজা, কি বলবো আপনাদেরকে। ঢাকায় থাকি জন্য এই আমটা পাই না। এই যে এই আমটা পাকা পাওয়া যায়, কিন্তু কাঁচা বেশি পাওয়া যায় না। আজকে হঠাৎ পেলাম। আমগুলো কেটে নিয়েছি, এখন একটু পানি দিয়ে আমগুলো সিদ্ধ করব। খুব বেশি পানি দেব না, সামান্য, কারণ আম থেকেও পানি বের হবে। আমগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা চালনি দিয়ে চেলে নিব আমগুলো। আমের যে আঁশটা থাকে সেটা আলাদা করে নেব। ব্লেন্ড করলেও হয়, কিন্তু আমি অনেক নরম করে সিদ্ধ করে নিয়েছি, চেলে নিলেই হবে। এই যে অর্ধেকটা পিউরি ডিপে রেখে দেব, অন্য আরেকদিন বানাবো, আর অর্ধেকটা আজকে বানাবো। আমি অল্প পানি দিয়ে আম সিদ্ধ করেছিলাম জন্য খুব ঘন একটা পিউরি পেয়েছি। এতে আমার লাভ হচ্ছে বেশি আর জাল করতে হবে না, খুব তাড়াতাড়ি এটা আঠালো হয়ে যাবে। আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, পরে মিষ্টিটা চেক করে আবারও দিতে পারবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু বিট লবণ দেব, এতে করে দোকানের মতো স্বাদ হবে। একটু চিলি ফ্লেক্স দেব, আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে ভালো লাগে। খুব সামান্য একটু ফুড কালার দেব, 2-3 ফোঁটা, যেহেতু আমি কাঁচা আমের কালারটা চাচ্ছিলাম, তাই ফুড কালার না দিলেও হবে। এখন চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন অনবরত নেড়ে নেড়ে আঠালো করে নিতে হবে। দেখাবো আপনাকে যে কি করে বুঝবেন যে জাল করা হয়ে গিয়েছে। চিনি থেকে পানিটা প্রথমে ছেড়ে দিবে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো আমার কাঁচা আমের আমসত্ব রেডি, তৈরি করে ছাদে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য। যদি রোদ ভালো থাকে তাহলে 2-1 দিন শুকিয়ে নিলেই হয়ে যাবে। অনেক সময় একদিনও শুকিয়ে যায়, সেটা রোদের উপর ডিপেন্ড করে। যে অনেক ভাবিরা এখানে আচার শুকাতে দিয়েছে, আমসত্ব কাঁচা আম, আমারটাও এখানে শুকাতে দিয়ে যাব। এখন অন্য আর একটা আচার বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, জিরা, ধনিয়া আর শুকনা মরিচ, আর আখের গুড়, রসুন, আর এখানে ফোড়নের জন্য কিছু মশলা রেখেছি। চাটনি আচার বানাবো, বার্মির যে চাটনিগুলো হয় ওই ধরনের। আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আমগুলোকে আগে সিদ্ধ করে নেব। আম সিদ্ধ না করেও সরাসরি আচারটা বানানো যায়, কিন্তু আমার কাছে সিদ্ধ করে নিলে প্রসেসিংটা একটু সহজ মনে হয়। আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। 1 কাপ সরিষার তেলের মধ্যে এখন 5 ফোড়ন, শুকনা মরিচ
তারপর তেজপাতা, দারচিনি এসব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু চড়বড় করে আসলেই তারপর থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুন একটু ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব। আম শেষ হয়ে যাওয়ার আগেই আমি সব ধরনের আচার বানিয়ে রাখার চেষ্টা করছি, কারণ এখন আচার খেতে ইচ্ছা না হলেও যখন আম শেষ হয়ে যাবে তখন কিন্তু ঠিকই খেতে ইচ্ছা করে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমের সিজনে আচার বানিয়ে রাখার জন্য। যদিও আচার আমার ততটা পছন্দ নয়, কিন্তু তারপরও বানিয়ে রাখি। সারা বছর কখন খেতে ইচ্ছা হয় বলা যায় না। আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বিট লবণ দিলাম, এখন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমার কাছে গুড় ছিল সেজন্যই দিলাম। আমাদের বাসায় যেহেতু আখ চাষ হয় আর আমরা গুড় নিজেরাই তৈরি করি, সেজন্য আমি বেশিরভাগ খাবারে গুড় ব্যবহার করার চেষ্টা করি, যেহেতু থাকি বাড়িতে তাই। মিষ্টির জন্য আপনারা গুড় বা চিনি যাই ব্যবহার করুন না কেন, দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দেবে। এখন সেই পানিটাকে আমাকে জাল করে টানিয়ে নিতে হবে। আর চুলার কাছ থেকে সরা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে ধরে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। আচারটা তখন তিতা তিতা হয়ে যাবে। আম রোদে শুকিয়ে যে আচারগুলো বানাতে হয় ওই আচারগুলো আমি বেশি বানাতে চাই না, কারণ আমি নিচতলায় থাকি। ছাদে গিয়ে আম রোদে শুকানো আমার কাছে একটু কষ্টকর, সেজন্য। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করতেছি। আমি ফ্রিজে রাখবো, তারপরও ভিনেগার দিলাম, রিস্ক নিতে চাচ্ছি না তাই। ভিনেগার দিলে ফ্রিজে না রাখলেও হয়, বাইরেই ভালো থাকবে 1 বছরের মতো। প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই আচারের মেইন মশলা। এই মশলাটার কারণেই আচারের স্বাদ ঘ্রাণ দুটোই বহুগুণে বেড়ে যায়। চুলায় জাল করতে করতে যখন একদম টাইট হয়ে যাবে, কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসবে, তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু ঠান্ডা করে বয়ামে ভরে নেব। সারাদিন তো আচার তৈরি করলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে। সেজন্য আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব শীদল রুই মাছ দিয়ে। আমি এখানে মাছ পরিষ্কার করে রেখেছি, তারপর আলু কেটে রেখেছি। এখানে আমি শীদল পুড়িয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে যাওয়ার পর বেটে নিয়েছি। যারা উত্তরবঙ্গের আছেন তারা তো চিনবেন শীদল কি। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতেই আমার জামাই চলে আসলো দুপুরের খাবার খাওয়ার জন্য। ও আজকে একটু তাড়াতাড়ি আসলো, আমার রান্না এখনও হয়নি। আসার সময় লিচু নিয়ে এসেছে। রান্না বসিয়ে দিয়েছি মোটামুটি শেষের পথে। ওকে বললাম যে গোসল করে নাও, আমি খাবার দিচ্ছি। লিচুগুলো যেহেতু পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে গরমে, তাই তাড়াতাড়ি করে ঢেলে রাখতেছি। এবছরের প্রথম লিচু নিয়ে আসলো আজকে। প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে আজকেও আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন, কমেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে। উনি কমেন্ট করেছিলেন যে আমি সবসময় আপনার ভিডিও দেখি, কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম। আপনার ভিডিও ভালো লাগে কারণ হাজারো মানুষের শো অফের ভিড়ে আপনার খাঁটি ভিডিও মন ভালো করে দেয়। বিশ্বাস করেন এই সব আবেগঘন কমেন্টের কারণেই আমি ইউটিউব ছেড়ে দিতে পারি না। ওনার মতো আমার আরও কিছু দর্শক আছে যারা কোনো কিছুর বিনিময় ছাড়াই আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তাদের ভালোবাসার কারণেই আমি তাদেরকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারি না। যতই ভাবি যে ইউটিউবিং ছেড়ে দিব আর ভিডিও দেব না, পরক্ষণেই তাদের এরকম কমেন্ট দেখে আমার মন গলে যায়, আমি আর তাদের থেকে দূরে থাকতে পারি না। এই আপুগুলো নিঃস্বার্থ ভালোবাসার জন্যই আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাদের জন্যই আমার এই সফলতা। তারা তো আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি তো তাদের জন্য কিছুই করতে পারবো না, শুধু মন থেকে দোয়াই করতে পারবো। তাই সব সময় তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই যে আমার ভিউয়ার্সরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবার মনের আশাগুলো পূরণ করে দেন, আমিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালে একটু মেলায় এসেছিলাম।
এটা মোহাম্মদপুর বসিলা যে ব্রিজটা আছে ওইটার পাশেই। প্রতি বৃহস্পতিবার দুপুরের দিকেই মেলাটা বসে, সন্ধ্যা পর্যন্ত থাকে। আমাদের বাসা থেকে একটু দূরে, তারপরেও গিয়েছিলাম হালকা কিছু কেনাকাটা করার জন্য। কি কিনেছি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।